শ্রুতিকল্প অডিও ম্যাগাজিনের জন্য একটি অনুবাদ গল্প। গল্পের নাম ইন্সপেকশন রিপোর্ট। ল্যামা ব্যাম ভিরমানি। অনুবাদ করেছেন প্রদীপ কুমার বসু। যেখানে একটা চাকরি বা পদোন্নতির দাম চাল ডাল তেল নুনের দামের মতো লিস্ট করা থাকে, সেখানে একটা টাকাও খরচ না করে প্রমোশন অর্ডার পেয়ে আমি সন্দিহান ছিলাম। কেন আমি প্রমোশনের জন্য কাউকে তেল মারবো না বলে ঠিক করেছিলাম তার কারণ ছিল। আমার সমস্ত বন্ধুরাই ইঁদুর দৌড়ে অন্যদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল। আমার মনে হয় ওরা আমাকে এবার নিচ্ছে, কারণ ওরা আমাকে ফেলে দিতে পারছে না। তবু প্রমোশনের আগে একদিন একজন লোক আমাকে টোপ দেবার জন্য এসেছিল। টোম্বা স্যার, ওরা কিছু শিক্ষককে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর হিসেবে প্রমোশন দিতে যাচ্ছে, সুতরাং আপনি কেন মশাই এই সুযোগটা নিচ্ছেন না? সামনেই যখন আমার অবসর, আমি প্রমোশন বা ওই রকম কোনো ব্যাপারে খুব বেশি মাথা ঘামাইনি। তাছাড়া প্রমোশন নেবার টাকা আমার ছিল না, সুতরাং আমি বললাম আমার প্রমোশন হোক বা না হোক, দয়া করে আমার ব্যাপারে ভাববেন না। লোকটা হতাশ হয়ে চলে গেল আর আসেনি। অল্পদিনের মধ্যেই খবর পেলাম যে আমার নাম প্রমোশনের তালিকায় উঠেছে। ঘুষ দেবার টোপটা অল্পের জন্য এড়িয়ে যেতে পেরেছিলাম। এমন কোনো কর্মচারী নেই যে প্রমোশন পেলে খুশি হবে না, আমিও তাই। একজন সাধারণ কেরানির হাতেও যাকে বারে বারে অপমানিত হতে হয়, সেই বিশ্বের পাপের ভাগীর নামই স্কুল শিক্ষক। আমি যে সেই অপমানের হাত থেকে বেঁচে গেলাম, সেই চিন্তায় মনটা খুশি হয়ে উঠল। তাছাড়াও আমি যে এখন থেকে দায়িত্ব এড়ানো ঠিকাদার শিক্ষক, তেলবাজ শিক্ষক, ফাঁকিবাজ শিক্ষক, এদের ওপর নজরদারি করবার অধিকার পেলাম, সেজন্য আরো একটু খুশি হলাম। এবছরে শিক্ষকদের জাতীয় পুরস্কার নিশ্চয়ই টোম্বা স্যারের কপালে নাচছে। এত বছর স্কুল শিক্ষক থাকার পর এরিয়া ইন্সপেক্টর হিসেবে নতুন অফিসে আসা সম্পূর্ণ আলাদা ব্যাপার। আমি এই কাজের দায়িত্ব গ্রহণ করার পর খুব তাড়াতাড়ি, অর্থাৎ 7 দিনের মধ্যে, আমার এখতিয়ারের মধ্যে থাকা সমস্ত স্কুলগুলো পরিদর্শন করে ফেললাম। প্রথম পরিদর্শনের উদ্দেশ্য ছিল মুখগুলোর সঙ্গে পরিচিত হওয়া। অনেক শিক্ষককে দেখলাম যারা স্কুল পালায়, কিন্তু আমি তাদের সোজাসুজি বলে দিলাম এরপর থেকে এই সমস্ত জিনিস আমি বরদাস্ত করব না। আমি তাদের একজন হতে চাই না যারা বাড়িতে বসে থেকে একটা মন গড়া ট্যুর ডায়েরি পেশ করে, বা সেই ধরনের এরিয়া ইন্সপেক্টর যারা গাল গল্প থেকে খুঁটে খুঁটে খবর জোগাড় করে। যখন আমি শিক্ষক ছিলাম, আমার অজ্ঞতা আর অদক্ষতা সত্ত্বেও অন্তত আমি কাজ করতাম। আমি দ্বিতীয় দফার পরিদর্শনের জন্য শীঘ্রই তৈরি হলাম। আগের পরিদর্শনে আমি দেখেছিলাম যেসব স্কুলের অবস্থা খুব খারাপ, মিডল ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল তাদের মধ্যে একটা। সুতরাং বাড়ি থেকে সকাল সকাল বেরিয়ে আমি সেখানে সবার আগে গেলাম। যখন আমি স্কুলে পৌঁছলাম, তখন যদিও 7টা বেজে গেছে, তবু স্কুল শুরু হয়নি। আমি ওখানে একটা শিক্ষকও দেখলাম না। শিশুরা মাঠে খেলা করছিল, কেউ কেউ বারান্দায় এক্কা দোক্কা খেলছিল, কেউ কেউ স্কিপিং করছিল, আরো কয়েকজন স্কুলের দেওয়ালের গর্তের মধ্যে দিয়ে দৌড়াদৌড়ি করে ধরাধরি খেলা হচ্ছিল, সেটা দেখছিল। আমি একজনকে জিজ্ঞেস করলাম, তোমাদের স্যার কোথায়? চায়ের দোকানে। ঠিক সেই মুহূর্তে দুজন শিক্ষক আসছিলেন। নমস্কার স্যার। হেড পণ্ডিত মশাই ছেলেদের বকে একটা ঘরে ঢোকালেন। কটায় আপনারা স্কুল শুরু করেন স্যার? 6:30। আজ একটু দেরি হয়ে গেছে। একজন ছাত্র পাশের ঘর থেকে চিৎকার করলো, ছুটি, ওরা চলে যাচ্ছে স্যার। হেড পণ্ডিত মশাই দৌড়ে বাইরে বেরিয়ে গেলেন। একটু পরেই আবার ঘরে ঢুকে বললেন, ওরা চলে যাচ্ছে কারণ ওরা ভেবেছে স্যার ওদের ইঞ্জেকশন দিতে এসেছেন। আমি আবার প্রশ্ন শুরু করলাম, আপনাদের এখানে কতজন শিক্ষক আছেন? হেড পণ্ডিত উত্তর দিলেন, 5 জন। অন্য 3 জন কোথায়?
বাস্তবিক আমি দেখতেও পেলাম দূরে পিঠে একটা শিশু নিয়ে একজন মহিলা আসছেন। উনি থারো ম্যাডাম, আমাদের প্রধানের পুত্রবধূ। তিনি আমার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, ইনি টোম্বা স্যার, আমাদের এরিয়া সার্কেল ইন্সপেক্টর। শিক্ষিকাটিকে দেখে মনে হলো চাপে আছেন। তিনি নমস্কার করলেন, আমিও নমস্কার জানালাম আর জিজ্ঞেস করলাম, ম্যাডামের কি প্রতিদিনই এরকম দেরি হয়? অন্তত এই শিক্ষিকাটি সৎ। তিনি উত্তর দিলেন, আমি অন্ধকার থাকতে উঠি আর যতটা সম্ভব চেষ্টা করি, কিন্তু শেষে সবসময় আমি দেরি করে ফেলি। মহিলাটি 8 দিন হাজিরা খাতায় সই করেননি। আমি বললাম, আপনি কি গত 8 দিন স্কুলে আসেননি? তিনি বললেন, ও সত্য, সত্যই আমার সাক্ষী। যদিও আমি দেরি করে এসেছি, কিন্তু এসেছি। দেরি হওয়ার কারণে আমি খাতায় সই করিনি। তার খোলামেলা উত্তরে বোঝা যাচ্ছিল তিনি মিথ্যা বলছিলেন না। ঠিক আছে, এখন সই করুন আর ভবিষ্যতে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। ইতিমধ্যে 8টা বেজে গেছে। দুজন শিক্ষক তাদের নিজের নিজের ক্লাস ঘরে চলে গেছেন। অত বেলাতেও অন্য দুজনের পাত্তা নেই। তারা তাদের হাজিরা খাতায় 35 দিন সই করেননি। একটা নামের দিকে আঙুল তুলে বললাম, এর ব্যাপারে কি করব স্যার? হেড পণ্ডিত বললেন, আমি এর ব্যাপারে কথা বলতে চাই না। স্যার যা ভালো বোঝেন করবেন। এই পুরো মাসের মধ্যে উনি কি একদিনও আসেননি? আমি তা বলবো না, কারণ উনি হঠাৎ করে এক একদিন চলে আসেন। এসে ঠিক এইখানে কতকগুলো সই করেন, তারপর আবার বেপাত্তা হয়ে যান। আর ক্লাসের কি হয়? মাঝে মাঝে আমরা নিই, অন্য সময় কেউ থাকে না। আপনি বললেন 5 জন শিক্ষক, তাহলে বাকি একজন কোথায়? তিনি ইম্ফল থেকে এসেছিলেন। তিনি কেবল একদিনই এসেছিলেন আর কোনোদিন আসেননি। আমরা শুনেছি তাকে ইম্ফলের কোনো একটা স্কুলে কাজে লাগানো হয়। কোনো বদলি শিক্ষকও দেয়া হয়নি, কিন্তু তিনি তার মাইনে নিতে নিয়মিত অফিসে আসেন। সেই সময় একজন ছাত্র দৌড়ে ভেতরে ঢুকলো। স্যার, ছাওবা পিশকের গালে চিমটি কেটেছে। হেড পণ্ডিত চেঁচিয়ে বললেন, ক্লাসে তোদের টিচার নেই? না স্যার। তিনি একটা ছড়ি নিতে বেরোলেন। আমি পাশের ঘরে ছড়ির সাই সাই শব্দ শুনলাম। তিনি, বাদরের বাচ্চাগুলো যতক্ষণ না ছড়ির ঘা খায় ততক্ষণ সাহেস্তা হয় না, একথা বলতে বলতে আবার এ ঘরে ঢুকলেন। হেড পণ্ডিত তখন একজন শিক্ষককে ক্লাসের ভেতরে ডেকে জিজ্ঞেস করলেন, থারো কোথায়? শিক্ষকটি উত্তর দিলেন, উনি স্যারের জন্য চা আনতে গেছেন। আমার মনে হলো ক্লাসের ভেতরটা একবার দেখি, ভেবে ঘরের ভেতর ঢুকলাম। এটা একটা 4 ঘরের বড় স্কুল, কিন্তু দেয়াল ঠিকঠাক না থাকায় একটা বিশাল ঘরের মতো লাগছিল। আমরা ঢুকতে ছেলেমেয়েরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ঘরটা ধুলোয় ঢেকে গেল। জিজ্ঞেস করলাম, বেঞ্চগুলো কোথায় গেল স্যার? কিছু ভেঙে গেছে, কিছু চুরি হয়ে গেছে। আর চৌকিদার? কেউ নেই। আগে একজন ছিল, গত বছর সে মারা যাবার পর তার জায়গায় কেউ আসেনি। একটা ছেলে পেছন থেকে চেঁচিয়ে বলল, স্যার, আমি হিসি করতে যাচ্ছি। কেউ কিছু বলার আগেই সে দেওয়ালের গর্তের ভেতর দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। একটা খুব ছোট ছেলে ঘরের মধ্যে কাঁদতে লাগলো। আমি একটা মেয়েকে দেখলাম, পিঠে একটা বাচ্চাকে নিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, ও কে? ও ক্লাস 5-এ পড়ে। আমি ওকে বলেছি বাচ্চাকে নিয়ে স্কুলে না আসতে, কিন্তু ও শোনে না। বলে বাড়িতে বাচ্চা রাখার কেউ নেই, বাড়ির লোক ওকে স্কুলে আসতে বারণ করেছে, কিন্তু ও ওর বাচ্চাকে নিয়েই স্কুলে আসে। থারো ম্যাডাম কিছু স্ন্যাক্স নিয়ে সেই সময় ঢুকলেন। তার সঙ্গে একজন বয়স্ক লোকও ছিলেন। সবাই বলল, উনিই হচ্ছেন প্রধান। তিনি এসেই নমস্কার করলেন। সবাই ব্যগ্র হয়ে তার কথা শুনছিল। এআই সাহেবের জন্য চা আর অন্য জিনিসগুলো বার করো। এই সুযোগে আমি আলোচনাটা শুরু করলাম। বললাম, প্রধানজি, এইসব ভাঙা গর্তে ভরা দেওয়াল আর শিক্ষকদের এত কামাই, এইসব থেকে মনে হয় আমরা যেন শিক্ষা বিষয়টাতে কোনো গুরুত্বই দিচ্ছি না। আহ! শিক্ষিত লোকদের কানে আমাদের কথা পৌঁছনো মানে সব শেষ। এটা একটা সরকারি স্কুল, আর আপনাদের মতো ভদ্রলোকেরাই তো সরকার। এটা ঠিক, এখানে সরকার রয়েছে। তবু প্রধান সাহেব, আপনার ছেলেমেয়েরা
আপনার নাতি নাতনিরাও এই স্কুলে পড়ছে। আমি শুধু আপনাকে স্কুল নিয়ে আরেকটু বেশি ভাবতে অনুরোধ করছি। প্রধান কিছুটা উদ্ধতভাবে বললেন, অ্যাঁ, বাচ্চাগুলো নষ্ট হবে ভেবে আমি ওদের সরকারি স্কুলে পড়ানো বন্ধ করেছি। গত বছর গ্রামবাসীরা সবাই মিলে এমএলএ সাহেবকে চেয়ারম্যান করে, আমাকে ভাইস চেয়ারম্যান করে, আর হেড পণ্ডিতকে সেক্রেটারি করে এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করেছে। আমাদের হেড পণ্ডিতের ছেলেমেয়েরাও কি এই নতুন স্কুলে পড়ছে? একটুও বিচলিত না হয়ে হেড পণ্ডিত বললেন, গত বছর পর্যন্ত ওরা এখানেই পড়েছে। এবছর থেকে আমরা ওদের ইংলিশ স্কুলে পাঠিয়েছি। সেই সময় থার্ডো ম্যাডাম ভেতরে ঢুকলেন। স্যার, আপনি কি চা খাবেন? আমি বললাম, আমি চা খাই না। প্লিজ আপনারা সব ক্লাসে যান। আমি ক্লাস ঘরের বাইরে বেরিয়ে এলাম। প্লেটের ওপর ক্রিম রোল আর চায়ের প্লেট ছিল। স্যার, যেহেতু এটা গ্রাম, এখানে ভালো কিছু নেই। এখানে একটাও ভালো রেস্টুরেন্ট পাবেন না। হেড পণ্ডিত আমাদের সঙ্গে যোগ দিলেন। উনি যদি নোটিশ দিয়ে আসতেন, আমরা ওনার জন্য দুপুরের খাবার তৈরি করে রাখতাম। প্রধান বললেন, আমাদের এখনো সময় আছে, আমরা ব্যবস্থা করতে পারি। ওরা খুব ব্যস্ত হচ্ছিল। আমি ওদের থামালাম। আমি অনেক পেয়েছি, আপনারা প্লিজ ব্যস্ত হবেন না। সেই সময় দুটো অল্প বয়স্ক ছেলে ভেতরে ঢুকলো। এগুলো কোথায় রাখবো স্যার? এদিকে আন। ছেলেগুলো বাঁশের খাটুলিতে বেঁধে কতকগুলো বাঁধাকপি বয়ে আনলো। থারো ম্যাডাম বললেন, এগুলো এখনই বাগান থেকে তুলে আনা। আমরা চাই স্যার, এগুলো নিন। আমি মনে মনে একদিকে যেমন বিরক্ত হলাম, আবার অন্যদিকে মজাও পেলাম। বললাম, আমাকে তবু একবার অফিসে যেতে হবে, প্লিজ আমাকে এগুলো নিতে বলবেন না। এইসব কথা হতে হতে 9টা বাজলো। আমি ওদের সোজাসুজি বললাম, আমাকে অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। আমি ছাপা কৈফিয়ত তলব ফর্ম ভর্তি করে তার এক কপি হেড পণ্ডিতকে দিলাম। বললাম, ওকে বলবেন 5 দিনের মধ্যে উনি যেন অবশ্যই আমার অফিসে দেখা করেন। স্কুলটা একটা সত্যিকারের হট্টমেলা। ভাবছিলাম, এই পরিবেশে একটা বাচ্চা কি শিখবে। এরপর আমি আর দাঁড়ালাম না। সাইকেলে উঠে অফিসের দিকে চলে গেলাম। শেষে অনেক দেরিতে অফিসে পৌঁছলাম, কিন্তু অফিসে বেশিক্ষণ বসলাম না। ইন্সপেক্টরের কাছে রিপোর্ট জমা দিয়ে বাড়ির দিকে চলে গেলাম। অনেকটা পথ যাওয়ার জন্য আমি ভীষণ ক্লান্ত ছিলাম, আর তার উপর খিদেও পেয়েছিল। বেলা 1টার সময় বাড়ি পৌঁছালাম। আমার বাড়ির গেটে একটা স্কুটার দাঁড় করানো ছিল। দেখে আশ্চর্য হলাম যে আমার বাড়ির বারান্দায় একগাদা বাঁধাকপি রাখা ছিল। এত বাঁধাকপি কোথা থেকে এলো? আমার স্ত্রী বললেন, এই ভদ্রলোক এনেছেন। এক ভদ্রলোক আমার ঘরে বসেছিলেন। তিনি আমাকে দেখে নমস্কার করলেন। মনে হলো যেন লোকটাকে আগে দেখেছি। আমি কিছু বলার আগেই লোকটা বলল, আমি যাদুমণি, মিডল ডিস্ট্রিক্ট স্কুলের একজন শিক্ষক। সকলে বলছিল যে স্যার স্কুল ইন্সপেকশনে গিয়েছিলেন, কিন্তু আমি আপনার সঙ্গে দেখা করতে পারিনি, যেহেতু আমাকে এমএলএ সাহেবের কিছু কাজে যেতে হয়েছিল। শুনে খারাপ লাগছিল যে স্যার কোনো লাঞ্চ বা জলখাবার না খেয়েই চলে গেছেন। যাদুমণি কি বলতে চান বুঝলাম। এই সেই শিক্ষক যিনি 1 মাসেরও বেশি সময় ধরে স্কুল কামাই করেছেন। আমি বললাম, এটা তো শুধু একদিনের ব্যাপার নয়। আমার তো মনে হয় আপনি 1 মাসেরও বেশি স্কুলে যেতে পারেননি। শিক্ষকটি বললেন, নিশ্চয়ই বুড়ো হেড পণ্ডিত একথা বলেছে। সে এমন একটা মানুষ যে নিজে হরদম কামাই করে। আমার কথা প্রমাণ করার জন্য আমি হাজিরা খাতাটা বার করলাম আর বললাম, কেউই আপনাকে দোষারোপ করেনি। হাজিরা খাতাতেই এর প্রমাণ পাওয়া যাবে। আসলে আমি সই করিনি, ভেবেছিলাম পরে কোনো এক সময় করে নিলেই হবে। শিক্ষকটির নাছোড়বান্দার মতো যুক্তির কোনো জায়গা না থাকা সত্ত্বেও থামছিলেন না। আমার প্রচন্ড খিদে পেয়েছিল, আর এই ধরনের কথাবার্তা মেনে নিতে পারছিলাম না। একটু একটু করে আমি ধৈর্য হারাচ্ছিলাম, কিন্তু যেহেতু এটা আমারই বাড়ি, তাই আমি চেষ্টা করে নিজেকে সংযত রাখলাম। বললাম, আপনি যা বলতে চান তা বলুন। একটু হেসে তিনি বললেন, আমরা সবাই কর্মচারী। চিঠি চাপাটি বা ব্যাখ্যার মধ্যে না গিয়ে আমি আপনাকে অনুরোধ করতে এসেছি ব্যাপারটাকে সহজে মিটিয়ে নিতে। যা তিনি বলছিলেন তা সবই নীতিবিরুদ্ধ কথা, কিন্তু এটা বাদানুবাদের জায়গা নয় ভেবে আমি শান্ত থাকার চেষ্টা করলাম।
বললাম, আসুন আমরা এটা নিয়ে এখানে নয়, অফিসে কথা বলি। যদিও আমি আমার রিপোর্ট এর মধ্যে জমা দিয়ে দিয়েছি। আমার কথাগুলো শিক্ষকটি যেন পাত্তাই দিলেন না। তার বদলে তিনি আমাকে হুমকির সুরে বললেন, ওইসব রিপোর্টে টিপোর্টে কোনো কাজ হবে না। ভালো চান তো ব্যাপারটা মিটিয়ে নিন। এটা বাড়তে থাকলে মোটেই ভালো হবে না। আমিও একজন মানুষ। যদিও আমি আমার মেজাজ ধরে রাখার প্রাণপণ চেষ্টা করেছি, কিন্তু তার গলার স্বর আমাকে উত্তেজিত করে তুলল। আমি দুম করে বলে ফেললাম, আপনি এই মুহূর্তে চলে যান। যদি আমরা তর্কাতর্কি চালাতে থাকি, সেটাই বরং আপনার পক্ষে ভালো হবে না। আপনার যা ইচ্ছে তাই করতে পারেন। এর পরেও সে এতটুকু মচকালো না। একটা মাথা গরম করা হাসি হেসে উত্তর দিল, তাহলে আপনিও আপনার যা খুশি তাই করুন, দেখব কোথাকার জল কোথায় দাঁড়ায়। আমি তার ব্যবহার দেখে হতবাক। সেই হতভম্ব অবস্থায় এমনকি খেয়ালও করিনি কখন সে আমার বাড়ি থেকে বেরিয়ে গেছে। দুদিন পরে একজন বয়স্ক লোক আমার বাড়িতে এলেন। তাকে একটু চেনা চেনা লাগলো। পরে বুঝলাম তিনি প্রায়ই অফিসে আসেন আর এই ব্যাপারটা মেনে নেওয়ার জন্য আমাকে চাপ দেবার জন্য এসেছিলেন। সবাই আমার ব্যাপারে খুব চিন্তিত। তিনি বললেন, এআই সাহেব, সময় খুব খারাপ। ওদের মতো হবেন না, সমাজটাই পচে গেছে। সময় এত খারাপ যে আমার পক্ষে এই রোগের চিকিৎসা করা সম্ভব নয়। আপনি নিশ্চয়ই দেখেছেন যে শিক্ষকরা কিরকম বাড়ি বানাচ্ছে আর কিরকম গাড়িতে চড়ছে। এই বিশ্রী পরিস্থিতিতে আমরা যদি দুশ্চিন্তা না করে বাঁচতে চাই, তাহলে আমাদের অন্ধ কালার ভান করে বাঁচতে হবে। আমরা তো এই শিক্ষককে বদলাতে পারবো না। আপনি বরং এই 200 টাকা রাখুন। এই ধরনের অপমানজনক কথা আমার মাথাটা আবার গরম করে দিল। আমি তাকে প্রায় গালিগালাজ করতে যাচ্ছিলাম, কিন্তু যেহেতু আমি নিজের বাড়িতে ছিলাম, তাই অতটা নিচে নামতে পারলাম না। বললাম, কিছু মনে করবেন না। যদি এটা ওই শিক্ষকের ব্যাপারে হয়, তাহলে আমাকে বাদ দিন। আমি যে রিপোর্ট জমা দিয়েছি তা পাল্টাতে পারবো না। বাকিটা আমার ওপরওয়ালারা দেখবেন। বয়স্ক ভদ্রলোকটি বেশি মাথা ঘামালেন না। তার মুখে লজ্জার কোনো চিহ্ন ছিল না। তিনি বললেন, ঠিক আছে, আপনি যখন শুনবেন না, আমার আর কিছু করার নেই। আজ ওই শিক্ষকের জবাব দেওয়ার দিন। নোটিশ অনুযায়ী দুপুর 1টার আগে হাজির হতে হবে। কিন্তু শিক্ষকটি তারপরেও হাজির হলেন না। যেসব কথা ওই শিক্ষক আর তার শাগরেদ বলেছিলেন, আর যেরকম অপমানজনকভাবে তারা আমার সঙ্গে ব্যবহার করেছিলেন, তাতে আমি যখন ইন্সপেক্টরের ঘরে ঢুকলাম, তখন আমি ভীষণ বিরক্ত ছিলাম। আমি তাকে সমস্ত ঘটনা বললাম। ইন্সপেক্টর আমার বক্তব্য বিষয়ে মন দিয়ে শুনলেন, তারপর বললেন, ওর মাইনে বন্ধ করুন। এক মুহূর্ত পরে তার মাইনে কাটার নোটিশ জারি করা হলো। আমি আমার বক্তব্যের যথার্থ প্রমাণ করতে পেরেছি ভেবে খুশি মনে বাড়ি ফিরলাম, আর মনে মনে ভাবলাম, দেখি কতদিন সে পালিয়ে বাঁচতে পারে। কিন্তু ওই শিক্ষকটা সত্যি ভীষণ একগুঁয়ে। সে একদিনের জন্যও অফিসে আসেনি। আমি কেবল শুনেছিলাম যে সে নোটিশটা নিয়েছিল। মাইনের দিন এসে গেল। আমি আমার মাইনের অপেক্ষায় অফিসে বসেছিলাম। পিয়ন কুল্লো ভেতরে ঢুকে বলল, স্যার আপনাকে ডেকেছেন। একটু পরেই আমি ইন্সপেক্টরের ঘরে ঢুকলাম। সেখানে দুজন বসেছিলেন। একজন মিডল প্রাইমারি স্কুলের সেই শিক্ষক, অন্যজন সেই বয়স্ক ভদ্রলোকটি যিনি আমাদের বাড়িতে একদিন এসেছিলেন। ইন্সপেক্টর আমাকে দেখে বললেন, আপনি প্লিজ বসুন। যাদুমণি স্যার বলছেন আমাদের ফলের রস খাওয়াবেন। মুহূর্তে আমি পরিস্থিতি বুঝে ফেললাম। বলতে না বলতেই ফলের রস এলো। আমি কিছু বলার আগেই শিক্ষকটি ইন্সপেক্টরকে বলতে গেলেন, প্লিজ অর্ডার ছাড়া। ইন্সপেক্টর কোনো ইতস্তত না করে কিছু লিখলেন আর সেটা তার হাতে দিলেন। বললেন, এআই সাহেব আসুন, আমরা এবারের মতো যাদুমণি স্যারকে ক্ষমা করে দিই। আমার মনে হলো তিনি বোধহয় ভাবলেন যে আমি কিছু বলতে চাইব। তিনি আমাকে কয়েকটা কাগজ দিলেন। ঠিকঠাক বলতে গেলে 3টে কাগজ। একটা এমএলএর থেকে, আরেকটা প্রধানের থেকে, আর তৃতীয়টা হেড পণ্ডিত ও অন্য শিক্ষকদের থেকে পাওয়া, যে আমাদের শিক্ষক নিয়মিত স্কুলে আসেন। ইন্সপেক্টর বললেন, এই কাগজগুলো ফাইলে রাখুন আর ইন্সপেকশন রিপোর্টটা ছিঁড়ে ফেলে দিন। নতুন কোনো পদে ওঠার পর এটাই আমার প্রথম শিক্ষা। আমি ওখানে আর এক মুহূর্তও দাঁড়ালাম না। যখন চলে যাচ্ছি
ইন্সপেক্টর চেঁচিয়ে বললেন, টুম্বা সাহেব, ফলের রসটা খেয়ে গেলেন না? আমি বললাম, পরের বার খাবো। বড়জোর 4-5 পা গিয়েছি, শুনতে পেলাম সেই বয়স্ক লোকটি বলছেন, একেই বলে নতুন বউয়ের স্টাইলে ঘর মোছা। তবে ক্রমশ উনি সব শিখে যাবেন। 3 জন অট্ট হাসিতে ফেটে পড়লেন। মনে হচ্ছিল ফিরে গিয়ে ওদের ওপর ঝাঁপিয়ে পড়ে ওদের টুটি টিপে ধরি। সেই সময় পিয়ন কুল্ল এসে আমায় বলল, স্যার, ক্যাশিয়ার আপনাকে আপনার মাইনেটা নিয়ে নিতে বলেছেন। আমার মনে পড়ল, একদিন ওই বয়স্ক লোকটি বলেছিলেন, আজকাল যদি আমরা শান্তিতে বাস করতে চাই, আমাদের অন্ধ বা কালার ভান করতে হবে। আমাদের কেবল আমাদের মাইনের কথাই চিন্তা করতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে আমার সঙ্গে যে ব্যবহার হলো তা হজম করে নেবার চেষ্টা করলাম। ক্যাশিয়ারের ঘরের দিকে যেতে যেতে ভাবছিলাম, আমি কি ওই স্কুলে আর কোনোদিন ইন্সপেকশন করতে যাব? পাঠে সুপ্রিয়া মজুমদার।